তো যাই হোক, পিএসপি তাহলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দ্বারা সফটওয়্যার তৈরি করা পসিবল। আমরা যখন এইচটিএমএল এক্সটেনশন বিশিষ্ট কোনো একটা ফাইল তৈরি করি, সেই এইচটিএমএল এ আমরা কি কি ইউজ করতে পারি? এইচটিএমএল তো ইউজ করতে পারি, এইচটিএমএল এর যত ফিচারগুলো আছে সেগুলো। তাছাড়া আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারি, তারপরে হচ্ছে স্টাইল শিট বা সিএসএস ইউজ করতে পারি, তাই না? পিএসপিও একটা এক্সটেনশন। জি স্যার। পিএসপি বিশিষ্ট এক্সটেনশন ফাইলে আমরা এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারবো। তার সাথে অতিরিক্ত একটা ফ্যাসিলিটিস যে পিএসপির যে কোডগুলো সেগুলো ইউজ করতে পারবো। আর পিএসপি এক্সটেনশন ছাড়া পিএসপি ইউজ করা যাবে না। জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা এক্সটার্নাল ভাবে করতাম তখন কি করতাম, যে একটা ফাইল তৈরি করতাম, তার এক্সটেনশন দিতাম কি জেএস। যদি অন্য কোনো এক্সটেনশন থাকতো তাহলে সেখানে কোডিং করা যেত না জাভা স্ক্রিপ্টের। ঠিক এরকম পিএসপি এক্সটেনশন বিশিষ্ট ফাইল ছাড়া অন্য কোথাও কোড করলে সেটা এক্সিকিউট হবে না বা কাজ করবে না। তাহলে পিএসপির ফ্যাসিলিটিস বা পিএসপি এক্সটেনশন বিশিষ্ট ফাইলে আমরা পিএসপি কোড করতে পারবো। তারপরে হচ্ছে এইচটিএমএল করতে পারবো, সিএসএস করতে পারবো, জাভা স্ক্রিপ্ট করতে পারবো। এই চারটি ফ্যাসিলিটিস পাচ্ছি। আর পিএসপি মানেই আমি আগেই বলছি, পিএসপিটা নর্মাল আমরা এইচটিএমএল ফাইল যেভাবে ওপেন করে এক্সিকিউট করি ব্রাউজারে সেইভাবে করা যাবে না। এটার জন্য অবশ্যই একটা সার্ভার লাগে। সেটা হতে পারে লোকাল সার্ভার, হতে পারে গ্লোবাল বা লাইভ সার্ভার। উইদাউট এটা এক্সিকিউট করা পসিবল না। এজন্য এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় সার্ভার বেসড ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা যে প্রোগ্রাম তৈরি করব সেটা অবশ্যই কি করব, আমরা সার্ভারে ওই ফাইলটা তৈরি করব। তাহলে আমাদের সার্ভার, লোকাল সার্ভার যদি আমরা চিন্তা করি, তাহলে যে ড্রাইভে আমরা জাম ফাইল এই সার্ভারটা ইনস্টল করছি সেই জায়গায় htdocs নামে একটা ফাইল আছে। এখানে আমাদেরকে একটা ফাইল তৈরি করতে হবে, ফোল্ডার তৈরি করতে হবে। সেই ফোল্ডারের ভিতরে আমরা ফাইল তৈরি করে কাজ করব। যেমন আমি একটা ফোল্ডার তৈরি করলাম মাই পিএইচপি নামে। এখানে আমরা পিএইচপির কোড করব। এখানেও ঠিক একইভাবে আমরা যেমন ওয়েবসাইট তৈরি করার জন্য কি নিতাম, একটা ফাইল ফোল্ডার নিতাম সিএসএস, একটা ফোল্ডার নিতাম আইএমজি। এখানেও সবই নেব আইএমজি। তারপরে জাভাস্ক্রিপ্টের জন্য জেএস, তারপরে হচ্ছে ইন্ডেক্সের জন্য ইন্ডেক্স ডট কি লিখতাম, এইচটিএমএল লিখতাম। বাট এইখানে আমরা এখন এই এইচটিএমএল এর জায়গায় পিএইচপি লিখব, আর কিছুই না। এইটুকুই চেঞ্জ। আমরা এই এক্সটেনশনও তো সব কিছুই এইচটিএমএল সিএসএস যেভাবে ইউজ করতাম এখানেও সেইভাবেই ইউজ করতে পারবো। ডিফারেন্স হচ্ছে এটা একটা সার্ভারে ওপেন করতে হচ্ছে এবং এখানে আমরা পিএইচপির কোডিংও করতে পারবো। এখানে আমরা সিএসএস ফাইল নিতে পারি। এটাই হলো ব্যাপার। এখন এইটাকে আমরা চাইলে কি করব, একটা এডিটরে ওপেন করব। দেখেন, এটা চেষ্টা করেও এটাকে যদি আপনি ওপেন করতে চান ব্রাউজারে তাহলে ওপেন হবে না, এক্সিকিউট হবে না, কোডগুলো দেখা যাবে। তো আমরা আগের মতো স্যার এখানে, হ্যাঁ বলেন। এবার জাম্প চালু করতে হবে, তাছাড়া তো হবে হ্যাঁ, না। আমি জ্যাম চালু করছি অলরেডি, এই যে ও, হ্যাঁ চালু করছি। এই যে দেখেন আগের মতো এই সব স্ট্রাকচার আনতে পারবেন। দিস ইজ
পিএইচপি হোম পেজ। স্যার ডক টাইপটা কি এইচটিএমএল এই থাকবে? হ্যাঁ, সব কিছুই সেম থাকবে, কিচ্ছু চেঞ্জ করতে হবে না। দেখেন এইটা যদি আমরা, আচ্ছা পিএইচপি শুধু এই লেখাটা দিলাম, আচ্ছা এখানে একটা ট্যাগ ইউজ করি h1, কন্ট্রোল সেভ। আমরা নর্মাল এখান থেকে ব্রাউজিং করতেও পারবো না, আমরা এখান থেকে ওপেন ইন ব্রাউজার দিতাম, এখানে দিতে পারবো না, বিকজ এটা একটা পিএইচপি, আর পিএইচপি জানি সার্ভার দিয়ে চলে। তাহলে এটা আমরা সার্ভারটা ওপেন করে নিছি। ওপেন করে নেওয়ার পরে আমরা কি করব, ব্রাউজারে লিখব হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ, এই লোকাল হোস্টের ভিতরে কোন ফাইল আমাদের ছিল, যে মাই পিএইচপি PHP। এখন এন্টার দেন, দেখেন এর ভিতরে যে ইন্ডেক্স নামে ফাইলটা ছিল এর ভিতরে যা আছে সেটা শো করছে, সব সেম, শুধু পিএইচপির কোডিংটা ভিন্ন। এখন আমি যদি পিএইচপির কোডিং করতে চাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদেরকে এইখানে আমরা যেমন স্টাইল শিট করার জন্য কি লিখতাম, স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করতাম, রাইট? জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমরা লিখতাম স্ক্রিপ্ট, এর ভিতরে কোডিং করতাম। ঠিক পিএইচপি নিয়ে কাজ করার জন্য লিখতে হয় লেস দেন হট চিহ্ন পিএইচপি, এটা শুরু আর শেষ করতে হয় হট চিহ্ন গ্রেটার দেন। এখন এর ভিতরে আপনাকে কোডিং করতে হবে, ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমরা স্টাইলের জন্য লিখতাম স্টাইল, স্ক্রিপ্টের জন্য লিখতাম স্ক্রিপ্ট। এখন পিএইচপির জন্য এই ফরম্যাটটা, এর ভিতরে আমাকে কোডিং করতে হবে লেস দেন হোয়াট পিএইচপি, আর ক্লোজ করতে হবে হোয়াট গ্রেটার দেন। আমরা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম লিখতাম, মনে করেন দুইটা সংখ্যার যোগফল, কি লিখতাম, var a, b, c, তারপরে a ইকুয়াল 10, b ইকুয়াল 20, c ইকুয়াল a প্লাস b। তারপরে দেখার জন্য লিখতাম ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে দিতাম c, তাই না? একটু এক্সিকিউট করে দেখি হচ্ছে কিনা। এই যে 30, এখানে আমরা লিখে দেই এলো স্ট্রিং করে result of JavaScript, কন্ট্রোল সেভ রিলোড। দেখেন এটা রেজাল্ট জাভাস্ক্রিপ্টের। এই প্রোগ্রামিংটা বুঝি, এতটুকু তো সবাই বুঝি, তাই না? এইটা যদি আমরা পিএইচপিতে করতে চাই, এইটাই যদি আমরা পিএইচপিতে করতে চাই, তাহলে ঠিক ভেরিয়েবল ঘোষণা করতে হবে। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ঘোষণা করার সময় বলতে হয় var, পিএইচপিতে ভেরিয়েবল ঘোষণা করার সময় বলতে হবে $a, $b, $c। আবারও ইউজ করতে যেমন a ইকুয়াল 10 দিতাম, তাহলে এখানেও $a ইকুয়াল 10। অ্যাকচুয়ালি এটা লিখতে হয় না, আমি বোঝার জন্য লিখে দিলাম। তারপরে আচ্ছা কি আসলো একটু দেখি, তারপরে $b ইকুয়াল 20, c ইকুয়াল a প্লাস b। এইখানে দেখার জন্য শুধু লিখতে হয় ইকো, এই যে ইকো, এখানে দুইটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে বলবো সি এর মধ্যে রেজাল্ট আছে সি। কন্ট্রোল সেভ রিলোড দেন। এখানে কি বলতেছে যে একটা সিনট্যাক্স ইরর ধরছে, সাথে সাথে বলে দেয় ইরর কোথায় আছে। সিনট্যাক্স ইরর, আনএক্সেপ্টেড
এই যে কমাটা আনএক্সেপ্টেড, কত লাইনে, 23 নাম্বার লাইনে, দেখেন 23 নাম্বার লাইনে এগুলো দিতে হবে না, এই জন্য বলতেছে, এটা বাদ দিয়ে দিলাম। কন্ট্রোল সেভ রিলোড, দেখেন রেজাল্ট অফ জাভা স্ক্রিপ্ট, এটা জাভা স্ক্রিপ্টের আর এটা হচ্ছে পিএসপির, এখানে লিখে দেই রেজাল্ট অফ পিএসপি, রেজাল্ট অফ পিএইচপি। ওকে, এখানে দেখেন কনক্রিট অপারেটর, এখানে জাভা স্ক্রিপ্টে সি ব্যবহার করছি, আচ্ছা ব্রেক দিচ্ছি, এখানে সি ব্যবহার করছি, রাইট, সরি, এখানে প্লাস ইউজ করছি কনক্রিট অপারেটর হিসাবে। কনক্রিট অপারেটর কি, যে একটা স্ট্রিং যদি কোনো রেজাল্টের সাথে যুক্ত করতে হয় সেক্ষেত্রে কনক্রিট অপারেটর ব্যবহার করতে হয়। আর এইখানে পিএসপিতে ডট ব্যবহার করতে হয়। ডিফারেন্সটা কি, এখানে প্লাস, এখানে ডট, এখানে ডকুমেন্ট ডট রাইট, এখানে ইকো, এই তো পার্থক্য। এখন দেখি, এই যে দেখেন রেজাল্ট অফ পিএসপির রেজাল্ট, এটা জাভাস্ক্রিপ্টের রেজাল্ট, কতটুকু পার্থক্য। আরও যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখাই আপনাদের, আসলে এখানে এক্সিকিউট হবে না, জাস্ট বোঝার জন্য আমি লিখতেছি। সি শার্প দিয়ে যদি ট্রাই করি, তাহলে সি শার্পে ভেরিয়েবল ঘোষণা করার জন্য লিখতে হয়, আগে ডেটা টাইপ বলতে হয় যে কোন ডেটা টাইপ, মনে করেন ইন্টিজার এ কমা বি কমা সি, এ ইকুয়াল 10, বি ইকুয়াল 20, সি ইকুয়াল এ প্লাস বি। এটা দেখার স্যার জন্য, পিএইচপি থেকে ভেরিয়েবল লাগে না? হ্যাঁ এই তো ভেরিয়েবল, এগুলো ভেরিয়েবল। না মানে ভেরিয়েবল ঘোষণা করেননি? না, ভেরিয়েবল ঘোষণা করতে হয় না। এখানে কোনো লেখার সামনে যদি ডলার সাইনটা ইউজ করেন তাহলে পিএসপি বুঝে নেবে যে এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে। যেমন এটাকে ভেরিয়েবল হিসেবে ঘোষণা করে নিচ্ছে বা বুঝে নিচ্ছে, কারণ এর সামনে ভার দিছি এই জন্য। ঠিক এখানেও যার সামনে আমি ডলার সাইনটা ইউজ করবো সেটা ভেরিয়েবল হিসেবে চিনে নেবে। যেমন সি শার্পে ওই রকম, যদি আমি কখনো ইন্টিজার ব্যবহার করে এ বি সি দেই তাহলে এগুলো অটোমেটিক ভেরিয়েবল হিসেবে নিয়ে নেবে। তাহলে জাভা স্ক্রিপ্টে লিখতে হচ্ছে আউটপুটের জন্য ডকুমেন্ট ডট রাইট, পিএসপিতে ইকো, আর সি শার্পে লিখতে হয় কনসোল মোডে কনসোল ডট রাইট সি। এখানেও যদি স্ট্রিং আকারে দেখাতে চান স্ট্রিং লিখে বলতে হবে রেজাল্ট অফ সি শার্প, এখানে ইউজ করতে হবে প্লাস কনক্রিট অপারেটর হিসাবে। এই হলো পার্থক্য। এই প্রোগ্রামটা যদি জাভা দিয়ে করতে চান তাহলে সেম, আইএনটি এ কমা বি কমা সি, এ ইকুয়াল 10, বি ইকুয়াল 20, সি ইকুয়াল এ প্লাস বি। এইখানে আবার আউটপুট দেওয়ার একটা মেথড আছে, সেটা হচ্ছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এর ভিতরে আমাকে লিখতে হবে ডাবল ইনভাইটেড কমান্ড দিয়ে যদি বলি রেজাল্ট অফ জাভা প্লাস, এখানে ইউজ করতে হয় সি। এটা হলো জাভা। আবার যদি পাইথন ইউজ করতে চান, স্যার সি শার্প আর জাভা কি সেম নাকি? হ্যাঁ মোটামুটি সেম। পাইথন যদি ইউজ করেন তাহলে এর আবার ভেরিয়েবল ঘোষণা করতে হয় না, ডাইরেক্ট এ ইকুয়াল 10, বি ইকুয়াল 20, সি ইকুয়াল এ প্লাস বি। ও সরি, এখানে কমা দিতে হবে না, তারপর এখানে আউটপুটের জন্য লিখতে হয় প্রিন্ট সি। এখানেও যদি বলেন এইভাবে বলতে পারেন রেজাল্ট অফ পাইথন প্লাস সি। যদি আপনি VB.NET ভিজুয়াল বেসিক যদি প্রোগ্রামিং করেন তাহলে লিখতে হবে ডিম মানে ডাইমেনশন, এটা ভেরিয়েবল ঘোষণা করার নিয়ম। ডিম এ বি সি, এ ইকুয়াল
10, b equal 20, c equal a plus b। এটা যদি আপনি আউটপুট দেখাতে চান তাহলে console.log c, এখানেও স্ট্রিং আকারে এইভাবে ইউজ করা যায়, ডট দিতে হয়, আর রেজাল্ট অফ ভিবি। কি পার্থক্য দেখেন, আসলে একটা ল্যাঙ্গুয়েজের কি পার্থক্য, মূল জিনিসটা এটা কিন্তু আসল জিনিস, এইটুকু আসল জিনিস। কোনো পরিবর্তন আছে কোনো জায়গায় বলেন? কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা যে কয়টা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ দেখলাম সব ল্যাঙ্গুয়েজগুলোই সেম, বাট তার স্ট্রাকচার একটু ভিন্ন, তার আউটপুট এবং ইনপুট দেওয়া নেওয়ার সিস্টেমটা একটু ডিফারেন্স, বাট সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম। বুঝতে পারছেন? আসলে আমি দেখাতে বা বোঝাতে চাচ্ছি সব ল্যাঙ্গুয়েজ সেম। একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি বোঝেন ক্লিয়ার, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারবেন। তাহলে আমরা পিএসপি করতেছি, পিএসপি ভেরিয়েবলের ঘোষণা করার জন্য $সাইন ইউজ করতে হয়, আর বাদ বাকি সব সেম, আউটপুটের জন্য ইকো। এতটুকু তো ক্লিয়ার, তাই না? জি স্যার। আমরা ডাইরেক্ট এখন যদি ডিজাইন করে আমরা কাজ করতে চাই, যেমন একটা বক্স থাকবে, তিনটা বক্স থাকবে, একটা বক্স থেকে ডেটা নেব, দুইটা বক্সের মান যোগ করে আর একটা বক্সে দেখাবো, একটা বাটন থাকবে, যেমনটা আমরা করছিলাম জাভাস্ক্রিপ্টে। আর পিএসপি জন্য করব পিএসপির মাধ্যমে। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট আর পিএসপি সেম, তাহলে কেন পিএসপি করব, রাইট? জি স্যার। জাভা এই জন্য, পিএসপি এই জন্য আমরা করব, পিএসপির মাধ্যমে ডেটাবেস ইমপ্লিমেন্ট করা যায়। পিএসপির মাধ্যমে আমরা ডাটা, এই যে ডাটাগুলো আমরা এর আগে দেখছি জাভাস্ক্রিপ্টে যেই ক্যালকুলেশনগুলো করলাম, 11টা সাবজেক্টের রেজাল্ট, টোটাল রেজাল্ট আমরা বের করতে পারতেছি। তো পিএসপির মাধ্যমে এই ডেটাগুলো ডেটাবেসে জমা রাখতে পারবো, পিএসপি এবং মাইএসকিউএলের সমন্বয়ে। তো পিএসপিটা মাইএসকিউএলকে সাপোর্ট করে, বাট জাভাস্ক্রিপ্টে সাপোর্ট করে না। আমি বুঝতে পারছি ব্যাপারটা? স্যার এসকিউএল সম্বন্ধে তো বললেন না। মাইএসকিউএল এখনও আমরা যাই নাই, বলবো ধীরে ধীরে বলবো। মাইএসকিউএল মানেই হচ্ছে ডেটাবেস। এই যে আমরা ডেটাবেস তৈরি করলাম না, সকালে যখন আমরা ক্লাস করলাম তখন ডেটাবেস তৈরি করছি, দেখছেন? জি ওই স্যার। ডেটাবেসকে বলা হচ্ছে মাইএসকিউএল ডেটাবেস। আর ওই ডেটাবেসে ডাটা ইনসার্ট করা, এডিট করা, আপডেট করা, দেখা, এই জিনিসগুলোর জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যে কোডিং করা হয়, সেটাকে বলা হচ্ছে মাইএসকিউএল ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। মাইএসকিউএল, মাই মানে মাই, আর এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মানে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এর মাধ্যমে ডেটাবেস ডাটা কিভাবে যাবে, কখন যাবে, কোথায় থেকে যাবে, কিভাবে আসবে, কিভাবে দেখাবে, কিভাবে ডিলিট করবে, কিভাবে এডিট করবে, এই জিনিসগুলো এর অন্তর্ভুক্ত। তো আমরা এখনো মাইস্কুলে যাই নাই, যাব। স্যার একটা হচ্ছে আমরা যখন মাইস্কুলে ডাটা ইনসার্ট করি, তো সেক্ষেত্রে স্যার আমরা হচ্ছে যে সকালবেলা যেরকম করলাম ওইভাবে করতে পারি, আরেকটা করে হচ্ছে লিখে লিখে ক্রিয়েট ডাটাবেস, হ্যাঁ ডাটাবেস হ্যাঁ নেম। তো স্যার এই দুটার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য স্যার? এটা তো কোনোটাই এমনিতে নাই, সহজ। কোনোটাই পার্থক্য নেই। এটা তাহলে হচ্ছে, স্যার সকালে যেটা এটা হচ্ছে কোডিং বেস। আমরা যেমন এইচটিএমএল সিএসএস করলাম, কোড করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারতেছি। আবার ওয়ার্ডপ্রেসে কী করতেছি, কোড করতেছি না, বাটন প্রয়োজন হলে বাটনটা টেনে এনে ছেড়ে দিচ্ছি। এই দুইটা কিন্তু সেম সেম কোডিং। আপনি কোডিংগুলো যদি ফলো করেন সেম কোডিং, কিন্তু এটা লিখে করতে হচ্ছে, ওইটা জাস্ট ইউজার ইন্টারফেস থেকে দেখে দেখে সেটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে করতে হচ্ছে, বাট কোডিংটা একই। আপনি যে কোনোটা করতে পারেন, যেটা ফ্লেক্সিবল মনে হয়, যেটা সুবিধা মনে হয় সেটা দেখে বা সেটা অনুযায়ী করবেন, যেটা ফ্লেক্সিবল মনে হয় সেটা দিয়ে করবেন, বাট দুইটার সিস্টেম একই।
কোডিংগুলো জেনারেট একই কোড জেনারেট হবে, বাট একটা ইন্টারফেস দেখে দেখে করতে হচ্ছে আর একটা ডাইরেক্ট কোডিং লিখে করতে হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার, তো স্যার কোড করলে কি স্যার, কোড করে করলে স্যার ফিউচারে কোনো শিখার আছে না স্যার? আমরা ডিরেক্ট এমনিতেই ক্রিয়েট অবশ্য করবো অনেক টেবিল অ্যাডভান্স ডাটাবেস? জানতে হবে। যেমন একটা ক্রেট, আমরা এখান থেকে একটা ডেটাবেস তৈরি করলে ডাইরেক্ট আমরা কি করতেছি, লোকাল হোস্টে যাচ্ছি, পিএসপি অ্যাডমিনে যাচ্ছি, যা এখানে চাপ দিচ্ছি আর একটা ডেটাবেসের নাম দিলে ডেটাবেস তৈরি হয়ে যাচ্ছে। কোনো ঝামেলা আছে? বাট এই ডেটাবেস তৈরি করার একটা সিনটেক্স আছে, ফরম্যাট আছে, সেই ফরম্যাট জানতে হবে। সে ফরম্যাট জানে এখানে লিখতে হবে, ক্রিয়েট এ টেবিল, নাম কি হবে, এগুলো দিয়ে একটা ফরম্যাট আছে, টেবিলের সেই নাম। ফরম্যাটটা অনুযায়ী আমাদেরকে এখানে কোডিং করতে হবে। এই কোডিংয়ের মাধ্যমে এরকম একটা ডেটাবেস তৈরি হবে, ডাইরেক্ট এখানে ডেটাবেসে চাপ দিয়েও ডেটাবেস তৈরি করা যাবে। এখন যেটা আপনার ফ্লেক্সিবল হবে সেটা করবেন, এই দুটোর মধ্যে পার্থক্য নাই। পার্থক্য এতটুকু, এটা কোড দিয়ে করতে হচ্ছে, এটা ডাইরেক্ট ফিজিক্যাল মানে ইন্টারফেস দেখে করতে হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার, ইন্টারফেসটা তো স্যার অনেক সহজ। হ্যাঁ, কোড লিখতে ইন্টারফেসটাই স্যার অনেক সহজ, কোড লিখতে হয়। অনেক কোড লিখতে হয়, একটা ভুল গেলে হবে না। এইখানে ডট দিছেন, ডটটা যদি না দেন, দেখেন আমাদের রেজাল্টই শো করবে না, ইরর। ঠিক আছে? তার মানে কোড লিখতে অবশ্যই অ্যাডভান্স জানতে হবে, এর সঠিক ব্যবহার জানতে হবে, কিভাবে কোড করতে হবে, ফরম্যাট জানতে হবে, তারপরে করতে হবে। আর এটা তেমনটা জানতে হচ্ছে না, এটা তেমন জানতে হচ্ছে না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা এখন তাহলে পিএসপি দিয়ে আমরা একটা ফর্ম ডিজাইন করব, মানে এইচটিএমএল দিয়ে সেই ফর্ম ডিজাইনের আমরা ইনফরমেশনগুলো বা দুইটা টেক্সট বক্সের ভ্যালুগুলো যোগ করার একটা প্রোগ্রাম করব। ওকে, অবশ্যই এর আগে আমরা ডাইরেক্ট ইনপুট লিখে এখানে একটা আইডি দিতাম। আমরা যখন জাভা স্ক্রিপ্টে করতাম, আইডি ইকুয়াল মনে করেন FIRST ফার্স্ট নাম্বার, এরকম দিতাম। কিন্তু এখানে ফর্ম দিতেই হতো না, ফর্ম দেওয়াই লাগবে এমনটা শর্ত ছিল না, ডাইরেক্ট এরকম লিখলে হয়ে যেত। আর এখানে লিখতাম গেট এলিমেন্ট বাই আইডি এফ ফার্স্ট নাম্বার। আচ্ছা, এটাও দেখায় নাকি? তাহলে আরও হয়তো বা ক্লিয়ার হবে। এখানে লিখলাম সেকেন্ড নাম্বার, আর একটা বাটন থাকবে, বাটন। স্যার দুটো আলাদা আলাদা প্রিভিয়াস স্যার ইনক্লুড করে স্যার দেন করি, তাহলে স্যার বুঝতে পারবো আমরা। হ্যাঁ, করবো আমি। আগে জাভা স্ক্রিপ্ট মনে করেন এটা নাই, আমরা পিএসপি করতেছি না, মনে করেন পিএসপি করতেছি না, আগে এটা বুঝি। অনেক দিন হয়ে গেল, হয়তো বা অনেকেই ভুলে যেতে পারেন, তো আমরা নর্মালি এটা করি। সেভ বাটন, আরেকটা নেই, রেজাল্ট, জাভা স্ক্রিপ্ট দিয়ে করতেছি। ঠিক আছে, দেখি ইন্টারফেসটা কেমন হলো। এরকম হলো যে এটা একটা বক্স, এই একটা বক্স, এই দুটো ভ্যালু যোগ করে এখানে দেখাবো। তাহলে কি ফার্স্ট নাম্বার নিলাম, সেকেন্ড নাম্বার নিলাম, রেজাল্ট নামে একটা নিলাম, টাইপটা দিয়ে দিই টেক্সট। ওকে, এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে এখানে কি লিখতে হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোথায় থেকে নেব, ফার্স্ট নাম্বার, ডট ভ্যালু, বি, এটা হলো সেকেন্ড নাম্বার থেকে। এখন দেখাবো কোথায়, এই রেজাল্টে দেখাবো। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট,
ডট ভ্যালু ইকুয়াল সি, কন্ট্রোল এস সেভ, রিলোড, এখানে দিয়ে দেই 40 34 34। ও ফাংশন তৈরি করতে হবে, সরি এটা একটা ফাংশনের মধ্যে নেই। ফাংশন তৈরি করার জন্য লিখতে হবে ফাংশন, তারপর একটা নাম এবিসি, তার ভিতরে এটা দিতে হবে। আর এইখানে বলতে হবে কি যে অন ক্লিক এবিসি, কন্ট্রোল এস সেভ, এখন রিলোড 55 55 যোগ করলে 55 55 আসবে। আচ্ছা কি প্রবলেম এখানে দেখি, ইন্সপেক্ট কনসোল, uncut type error, document dot get element by id is not function at abc, document element আচ্ছা get, ও সরি এখানে যেটা ছোট হাতে লিখতে হবে, get element by id, ওকে। এই যে দেখেন যোগ করে দিচ্ছি। আর এটাকে ইন্টিজারে যদি কনভার্ট করতে চাই তাহলে এখানে লিখতে হচ্ছিল কি পার্স ইন্ট, পার্স ইন্ট, কন্ট্রোল এস সেভ, রিলোড। এটা তো বুঝতে পারছি তাই না, এই সিস্টেম ছিল, এতটুকু বুঝতে পারছি আমরা। জি স্যার। এটা আমাদের জাভা স্ক্রিপ্ট ছিল। এখন জাভা স্ক্রিপ্ট বাদ, আমরা যদি পিএসপি তে করতে চাই, হ্যালো দাদা, বাসায়? গিয়াস ভাই আচ্ছা আচ্ছা, এটা যদি এখন আমরা জাভা সরি পিএসপি তে করতে চাই তাহলে অবশ্যই এইভাবে করা যাবে না, অবশ্যই এটা ফর্মের এলিমেন্ট, এই জন্য লিখতে হবে ফর্ম। ফর্ম ছাড়া কাজ করবে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে অবশ্যই ফর্মের একটা মেথড দিতে হবে। এই ফর্মটা কোন মেথডে কাজ করে? ফর্ম মূলত দুইটা মেথডে কাজ করে, একটা হলো গেট আর একটা হলো পোস্ট। পোস্ট মানে যে এখান থেকে কোনো ভ্যালু এখানে যাবে, আবার এখান থেকে কোনো ভ্যালু আসবে, বা ডাটাবেজে কোনো ভ্যালু যাবে, এটার জন্য করতে হয় পোস্ট মেথডে। আর ডাটাবেস থেকে কোনো ডাটা নিয়ে আসে দেখব, এটার জন্য করতে হয় গেট। আপাতত এতটুকু ধারণায় রাখেন। তাহলে পিএসপিতে কাজ করতে হলে ফর্মের মধ্যে একটা মেথড ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে পোস্ট। এই পোস্ট ছাড়া পিএসপি কাজ করতে পারবে না। এখন পিএসপি কাজ করবে। এখন এইখানে আমরা জাভাস্ক্রিপ্টে যেমন কোনো ভ্যালু টেক্সট বক্স থেকে কোনো ভ্যালু নেওয়ার জন্য আইডি ইউজ করতাম, এখানে ইউজ করতে হবে নেম। এই নেমটা তখন ইম্পর্টেন্ট, এফ নেম, সরি এখানে দেই মানে ফার্স্ট নাম্বার। তখন আইডি কাজ করবে না, আইডি কাজ দরকার না, পিএসপি দিলে আইডিটা বাদ দিতে পারি। আচ্ছা রেখে দিলাম, নো প্রবলেম। এস নাম্বার, এটার জন্য কিছু লিখতে হবে না। তাহলে এই যে নাম্বার, এফ নাম্বার, এস নাম্বার,
এই দুইটার থেকে মান এখন কাতে দিব, আমরা চাচ্ছি এ ভ্যালু, এ ভেরিয়েবলের মধ্যে। তাহলে লিখতে হবে আন্ডারস্কোর $_ পোস্ট, তারপরে দুইটা ব্র্যাকেট, এর ভিতরে বলতে হবে এফ নেম। স্যার নাম্বার নিছেন আপনি? ও নাম স্যার এফ নাম্বার। এফ নাম্বার। এস নাম্বার। এখন যদি পুরোটা স্পেলিং চেষ্টা করছি স্যার। স্যার বানানটা ভুল গেছে। এস নাম্বার স্যার উপরেরটা স্যার। উপরে এফ নাম্বার। স্যার উপরেরটা নাম্বার হয় নাই। এফ নাম্বার হয়েছে। এখন দেখেন এরর দেখে দিবে সাথে সাথে কি কিছু ভুল করলে। আনডিফাইন্ড ইন্ডেক্স এফ নাম্বার, এফ নাম্বার। ও আচ্ছা, এটা ওয়ার্নিং নোটিশ দিচ্ছে, আমি খেয়াল করি না। 34 যদি সেভ দেয়, এই দেখেন রেজাল্ট অফ পিএসপি এইখানে দেখাচ্ছে সি এর রেজাল্ট। এখানে আমি যে ভ্যালুই দিব, দেখেন যোগ করে এখানে দেখাচ্ছে। তো আমরা এই জিনিসটা এখানে দেখব। এটা কি বুঝতে পারছেন? লিখতে হবে কি, এখানে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আর এখানে লিখতে হবে কি $_পোস্ট, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে বলতে হবে কোথায় থেকে আমি ভ্যালুটা গেট করব। পার্থক্য কি দেখছেন? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? এখন দেখেন পোস্ট যদি আমি মেথডটা না দেই, কোনো কাজ হয়েছে? দেখেন রেজাল্ট আসছে। না স্যার। তাহলে অবশ্যই পিএইচপির ক্ষেত্রে পোস্টটা ইম্পর্টেন্ট, কারণ এই পোস্ট একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতেছে। এই ভেরিয়েবলের মাধ্যমে এই মানটা, এই পোস্ট এই জায়গার এই মানটা নিয়ে এই জায়গায় বসাচ্ছে। তাহলে পোস্ট ছাড়া এটা কাজ করবে না। এখন আমরা কোনো টেক্সট বক্সে ভ্যালু দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্টে লিখতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট ডট ভ্যালু ইকুয়াল সি। বাট এখানে আমরা ওই রকম ব্যবস্থা নেই। এখানে আমি বলতে পারবো না এরকম পোস্ট রেজাল্ট ডট ভ্যালু বা ভ্যালু নয় ইকুয়াল সি, এটা আমরা বলতে পারবো না। এখানে দিয়ে দিই রেজাল্ট, কন্ট্রোল সেভ, রিলোড, মান দিয়ে দেন, কিছু নাই। দেখছেন কই গেছে এফ নাম্বার 45, এস নাম্বার 45, ব্রাউজারে চলে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এইভাবে দিতে পারবো না, এইভাবে দিতে পারবো না। দেওয়ার আরেকটা সিস্টেম হচ্ছে, কোথায় দিব? এইখানে বা এই টেক্সট বক্সে আমি চাচ্ছি যে এর রেজাল্টটা দেখ। তাহলে টেক্সট বক্সে কোনো লেখা, মনে করেন এই টেক্সট বক্সে আমি নর্মালি হলো দেখাতে চাচ্ছি এবি মাজিদ, তাহলে কি লিখতে হয়? এখানে একটা অ্যাট্রিবিউট যোগ করতে হয় ভ্যালু, তারপরে লিখতে হবে এবি মাজিদ। দেখেন এখন শো করবে। দেখেন এবি মাজিদ শো করছে। তাহলে এই দুইটা ভ্যালু যোগ করে এখানে দেখাবো। তাহলে এই ভ্যালুর মধ্যে বলতে হবে, বলেন তো রেজাল্ট কার মধ্যে আছে? সি এর মধ্যে আছে না? জি স্যার। সি এর মধ্যে আছে। জি স্যার। তাহলে আমরা যদি এখানে বলি ইকো, মানে আমরা জানি প্রিন্ট করা, বা যেটা রেজাল্টটা দেখার জন্য ইকো লিখতে হয়, ইকো লিখতে হয়। আচ্ছা আসতেছে, আগে আসতেছে, ইকো লিখতে হয়। ইকো লিখে আমরা ফাংশনের মধ্যে এরকম করে $, সি দিলে হয়ে যাওয়ার কথা, রাইট?
কারণ ইকোর মাধ্যমে কি রেজাল্টটা শো করে, কোথায় শো করবে? এই ভ্যালুটা কার? এই যে এই ইনপুট বক্সের। তাহলে এইভাবে লিখলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না। এটা একটা পিএসপি লাইন, এই কোডটা কি পিএসপির কোড না? এই লাইনগুলো পিএসপির কোড। পিএসপি আপনি যদি, আচ্ছা এটা জাভা স্ক্রিপ্টের কোড, এইটুকু জাভা স্ক্রিপ্টের কোড, এইটুকু কোড যদি আপনি জাভা স্ক্রিপ্ট এই কথাটা সারা লেখেন তাহলে কাজ করবে জাভা স্ক্রিপ্ট? এটা স্টাইল শিট, স্টাইল শিটের কোনো একটা কাজ করতে চাচ্ছেন, যেমন বডিকে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তাহলে কি বলতে পারবেন বডি না স্যার। ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার ইকুয়াল রেড, এটা বলতে পারবেন? বলতে পারবেন না, বিকজ সিএসএস এর কোড লিখতে হলে অবশ্যই একটা ট্যাগ ইউজ করতে হয় স্টাইল। জাভা স্ক্রিপ্টের কোড লিখতে হলে অবশ্যই লিখতে হয় স্ক্রিপ্ট। ঠিক পিএইচপির কোড যেখানেই ব্যবহার করেন আপনাকে লিখতে হবে এই যে এটা লেস দেন হট চিহ্ন পিএইচপি হট চিহ্ন গেটার দিন, এটার মধ্যে লিখতে হবে। তাহলে আমরা এখানেও লিখব পিএইচপি, এটাকে শেষ করব। এখন কাজ করব, কন্ট্রোল এস সেভ, রিলোড দেই, দেখেন এখন 50 50 ক্লিক করেন, 100 আসছে। জি স্যার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আবার আরেকটা জিনিস ফলো করেন, আমি যখন 50 50 দিচ্ছি, দিয়ে যখন ক্লিক করতেছি এই মানগুলো চলে যাচ্ছে, এই দুটো যোগ করে রেজাল্টটা দেখাচ্ছে, দেখেন এই দুটো চলে যাচ্ছে। তো এই দুইটা মানও যদি আমরা এই বক্সে রাখতে চাই তাহলে ঠিক সেমভাবেই এই যে এর মধ্যে যে ভ্যালুটা আছে এখানে ভ্যালু হিসাবে দেখাতে হবে। তার মানে এখানে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, তারপরে ইকো লিখে কোন ভেরিয়েবলটা দেখাতে চাচ্ছেন এর মানটা এখানে দেখাতে যাচ্ছে, এটা ফাংশনের মধ্যে লিখলে হবে, না লিখলে হয় ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, যেমন এটা লিখছি। এখানেও লিখতে হবে ভ্যালু ইকো বি। এখন দেখেন এটা স্টে করবে এখানে, দেখেন 50 50 100, আবার 150 150 300। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এইটুকু সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এইটুকু বুঝতেই হবে এনিহাও। স্যার বাটনে তো কোনো কিছু ইন্টিগ্রেট করে না, তো বাটনে ক্লিক করলে বাটন কাজ হ্যাঁ, করতে পারে। এখন বিষয় এই পোস্টেই এই বাটনকেও কাজ করাচ্ছে, ঠিক আছে? এখানে কিছু লিখলাম না, তার মানে এই বাটনটা অটোমেটিক পোস্টের কারণে কাজ করতেছে। দেখেন এখানে যদি আমরা নর্মালি এটা ওপেন করি তাহলে মেসেজ দেখাচ্ছে, তার মানে আগে কাজ করতেছে, বাটনটা তেমন কাজ করতেছে না, তার মানে আগেই এই কাজগুলো হচ্ছে। কি কাজ হচ্ছে? যোগ বিয়োগের কাজ হচ্ছে। তো আমি চাচ্ছি বাটনে ক্লিক করা পর্যন্ত, ক্লিক না করা পর্যন্ত কোনো কাজ হবে না। আমি একটু বোঝার জন্য এখানে বলে দিলাম 50 50 বাটনে চাপ দিতে হবে না, দেখেন কি করে সে, রেজাল্ট দিয়ে দিচ্ছে, দেখছেন? এখানে যদি 80 লিখি তার মানে বাটন কিন্তু বাটন ক্লিক করা ছাড়াই কাজ করতেছে না? তাই হচ্ছে কি না বলেন? জি স্যার। বাটনে ক্লিক করা ছাড়াই কাজ করতেছে, রিলোড দেওয়ার সাথে সাথে কাজ করতেছে। তো আমি চাচ্ছি না, এটা হবে না, কারণ আমরা একটা ফর্ম পূরণ করলাম মনে করেন, ওই ফর্ম পূরণ করে যদি ডাইরেক্ট যদি সার্ভারে চলে যায় তাহলে হলো সেভ বাটনে ক্লিক করব, তারপরে কি যদি এইটা অ্যাকচুয়াল ডেটা হয় তাহলে সাবমিট হবে, তার আগে হবে না। মানে বাটনে ক্লিক করার আগ পর্যন্ত কোনো কাজ হবে না। এটা করার জন্য আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি এরকম, যে এই কাজটা হওয়ার আগেই বলবো ইফ যদি is set $_post
কাতে এটার একটা নাম দিই, নেম বিটিএন, এখানে দিলাম বিটিএন, এখানে কোডটা বসালাম। এর মানে কি বলতেছি, এর মানে হচ্ছে ইফ মানে যদি, ইসেট মানে সেট যদি হয়, মানে ক্লিক যদি করে কোথায়, এই যে বলে দিচ্ছি পোস্ট বাটনে যদি কেউ ক্লিক করে, এটা মানে ইসেট মানে সেট হয় কি পোস্ট বিটিএন, যদি পোস্টটা বিটিএন হয় মানে কেউ যদি ক্লিক করে তাহলে এই কাজটা ঘটবে, অন্যথায় মনে করেন একটা মেসেজ দিবে এলস ইকো নট ক্লিক, এই কথাটা দেখাবে। কি হয় দেখেন, রিলোড দেন, এই যে নট ক্লিক দেখছেন, মানে ক্লিক হয় নাই, তার মানে ক্লিক হলে এই কাজটা ঘটবে আর ক্লিক না হলে এই কাজটা ঘটবে। তো আমাদের এই কাজটা ঘটানোর কোনো দরকার নাই, দেখেন কোনো কাজ ঘটে নাই। এখন এই নোটিশগুলো সমাধান করা যাবে, আমি দেখে দিচ্ছি কিভাবে করবেন। এখন তার মানে কোনো কাজ হচ্ছে না, এখন আপনি এখানে মান দেন, ক্লিক যতক্ষণে করার নাই ততক্ষণে কাজ হবে না, মানে ক্লিক করেন কাজ হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। যতক্ষণে বাটনে ক্লিক করবে না ততক্ষণে কোনো কাজ হবে না, এটা বোঝাতে হলে এই যে দেখেন ইফ ইজ সেট, যদি সেট হয় এই বাটনে যদি ক্লিক করে তাহলে কাজটা ঘটবে। এখন আমরা নর্মাল রিলোড দিলে আরেকটা প্রবলেম দেখাচ্ছে, কি দেখেন এখানে দেখাচ্ছে বিআর হাবিজাবি কিছু নোটিশ দেখাচ্ছে, এই নোটিশটাও আসবে না। তার কারণ এইখানে যে এইখানে যে প্রোগ্রামটা দিছি সেটা ব্রাউজার রিলোড দেওয়ার সাথে সাথে এই কাজটাও ঘটতেছে। তো আমরা চাচ্ছি না, এই ইকোটা তখন করবে যখন এই বাটনে ক্লিক করবে, তাহলে এখানেও ইন্টার দিয়ে এইভাবেই লিখতে হবে, ইন্টার দিলেও হবে না দিলেও হবে, এখানে লিখতে হবে ইফ is set $_ post, কোথায় যে বিটিএন, বিটিএনে যদি ক্লিক করে তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেন, এই কাজটা ঘটবে, উইদাউট ঘটবে না। দেখেন এই কোডটা এখানে লিখে দিলাম। এখন কি হলো, ইফ is set underscore post btn, আর আমরা তো এটা ওই পিএসপির ভিতরে দিলে মনে হয় ওইটা যখন ইফ কাজ করবে তখন না কাজ করবে নাকি? না না না, এটা আগে এক্সিকিউট হবে এখানে যেটা দিচ্ছি। আচ্ছা কি বলছে 33 নাম্বার লাইনে ইন সিনট্যাক্স এরর, এটা নিচ্ছে না। আচ্ছা ও এখানে আমরা এই যে এই লাইনের পরে একটা সেমিকোলন দিই না, কন্ট্রোল এস সেভ, এখন কাজ করবে। দেখেন এই বক্সের এক্সিকিউট হয় নাই, কারণ বাটনে ক্লিক করে না, এক্সিকিউট হয় নাই, মানে এটা একটা ইরর। এই ইররটা পাচ্ছে না, পাচ্ছে কেন, যেখানে কোনো ভ্যালু নাই, সেই জন্য বলতেছি এখানে কোনো ভ্যালু নাই, আগে ভ্যালু দাও তারপরে এটার কাজ করো। তো ভ্যালু কখন যাবে, আমরা বলেছি যে যখন এখানে ক্লিক করবো তখন ভ্যালুটা যাবে, ক্লিক করি নাই এই জন্য ভ্যালু যায় নাই, এই জন্য সে বলতেছে যে তুমি যে কাজটা করতেছো সেই কাজটা ফ্যাক্ট, ওর কাজটা ঠিক হচ্ছে না। তাহলে এখানে আমরা বলবো এইভাবেই। এখন আমরা ইন্টার দিয়ে এই কাজটা করি, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এরকম ইন্টার দিলাম দিয়ে এখানে বলবো যদি ইফ এখানে আগে পিএসপি শুরু করে নেই, পিএসপি শেষ। এখন এখানে লিখবো ইফ যদি কি হয় ইজ সেট $_ post বাটনে বিটিএন ক্লিক করে, তাহলে এখানে হবে কি ইকো বি,
তার আগে হবে না, এখানে একটা সেমিকোলন দিতে হবে। এই কথাটাই এখানে লিখছি এক লাইনের ভিতরে। আপনি ভেঙে দেখেন, দেখছেন সেম জিনিসটা এখানেও লিখছি, সেম জিনিসটা এখানেও লিখছি। এখন দেখেন আর কোনো ইরন নাই। আচ্ছা এখানে কি বলতেছে, সিনট্যাক্স স্যার বিটেনে ডাবল এসপি দেন না স্যার, বাটনে ডবল ইনভার্টেড বাটন স্যার বিটিএন। সেকেন্ডটা বিটিএন। আচ্ছা বুঝলাম। দেখেন আর কোনো ইরন নাই। আবার এখানেও যদি ওই এই জিনিসটা না দেখতে চাই তাহলে এখানেও বলতে হবে ইফ is set post btn। দেখেন আর কোনো ইরর নাই। এখন আপনি কাজ করেন, দেখছেন এখানে কিছু স্পেস পাচ্ছে, তার মানে এখানে আমরা এই যে ইন্টারগুলো দিছি এটার জন্য স্পেস ডট দিছে। তো এখানে লেখার নিয়ম হচ্ছে এক লাইনে এই যে একটা স্পেস পাচ্ছে এই স্পেসটাও ধরছে। এখানে যদি আমরা এক লাইনে লিখি তাহলে আর ভুল ধরবে না। এভাবে যদি লিখি তাহলে আর ভুল ধরবে না। ভুল বলতে ওই স্পেসটা থাকবে না। কন্ট্রোল এস সেভ রিলোড। এই যে দেখেন আর কোনো স্পেস নাই। এইটুকু বুঝতে পারছেন? জি স্যার। এইটুকু যদি সত্যি সত্যি বুঝতে পারেন তাহলে আমরা যে কাজগুলো করব সবগুলোই বুঝতে পারবেন। বলেন কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন? স্যার কোশ্চেন নাই, আর একবার একটু বুঝাই দিলে মনে হয় ভালো হতো স্যার। আচ্ছা আমি আবার কেটে দিয়ে আমি আবার বুঝাই। ওকে, আমরা চাচ্ছি যে এরকম বক্স তৈরি করে কাজটা করব। ওকে, তাহলে আমাদের দরকার কি আগে ফর্মটা ডিজাইন করা। ফর্মটা ডিজাইন করতে অবশ্যই কি লাগবে, ফর্ম। তারপরে এই ফর্মেতে একটা মেথড বা অ্যাট্রিবিউট যোগ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে মেথড, বিকজ আমরা এটা পিএসপিতে কাজ করব আর পিএসপি মেথড ছাড়া কাজ করে না, হয় গেট নয়তো পোস্ট। তো আমরা পোস্ট মেথড দিয়ে কাজ করব, এই জন্য লিখলাম পোস্ট, মেথডটা পোস্ট। তারপরে ডিজাইনটা করি। ডিজাইনটা কি করব, যে ইনপুট একটা থাকবে টাইপ টেক্সট, আর এখানে একটা নাম দিব, কারণ পিএসপি নাম ছাড়া কাজ করে না। তো আমরা দিলাম এখানে এফ নাম্বার দিলাম। আরেকটা আমাদের লাগবে এই জন্য আরেকটা ইনপুট নিলাম, এখানে নাম দিলাম হচ্ছে এস নাম্বার। তারপরে আমরা আরেকটা ইনপুট নেব দেখার জন্য, তাহলে এর নাম দিতে হবে না, নাম না দিলেও হবে। ওকে, তারপরে আমরা নাম দিলাম রেজাল্ট। তারপরে একটা বাটন লাগবে,
একটা বাটন নিলাম, বাটনের নাম দিব হচ্ছে রেজাল্ট মনে করেন, দিলাম, এটা দেখা যাবে। স্টাইলটা দেখি, এরকম হলো, এই যে রেজাল্ট। বা এখানে লিখে দেবো সাবমিট, যেটা ইচ্ছা দিলাম। তাহলে ডিজাইনটা আমাদের হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই ভ্যালু যোগ করে এই জায়গাতে দেখাবো। তাহলে আমরা পিএসপি কোড শুরু করি। তো আমরা জানি কি পিএসপি কোড শুরু করতে অবশ্যই কি লাগবে, লেস দেন হোয়াট চিহ্ন পিএসপি গেটার হোয়াট চিহ্ন গেটার দেন, এর ভিতরে আমাকে কোড লিখতে হবে। এটা হলো ফরম্যাট, এটা ছাড়া পিএসপি কাজ করবে না। ওকে, তো আমরা এখানে একটা বাটনেরও নাম দিব, নেম দিলাম। বাটনের নেম আমরা দিলাম হচ্ছে যে কোনো নাম দিতে পারেন, মনে করেন নাম দিলাম রেজাল্ট। আচ্ছা, রেজাল্ট কনফিগ করতে পারে, রেজাল্ট দিব না, এরকম দিতে পারে বিটিএন রেজাল্ট। এতটুকু তো ক্লিয়ার, তাই না? ওকে, আমরা চাচ্ছি যে এই বাটনে ক্লিক করা না পর্যন্ত এই পিএসপি যে প্রোগ্রামটা লিখবো সেটা এক্সিকিউট হবে না। আমরা জানি নর্মালি যদি আমরা যে প্রোগ্রামগুলো লিখি সেইটা বাটন ছাড়াই কাজ করে। তো আমরা চাচ্ছি বাটনে ক্লিক করলে একটা কাজ ঘটবে। তাহলে আমাদেরকে এখানে আগে কন্ডিশন দিতে হচ্ছে, যদি কেউ সেট করে, কোথায় সেট করবে, যে বাটনে, এই বাটনটা বুঝাতে আমাদেরকে যেহেতু পোস্ট মেথড ইউজ করছি তাহলে লিখতে হবে কি $_ পোস্ট, তারপর থার্ড ব্র্যাকেট দিতে হয়, এর ভিতরে বলতে হবে কোন জায়গায়। তাহলে আমরা চাচ্ছি বিটিএন রেজাল্ট। এখন বুঝাচ্ছি যখন সেট হবে কোথায়, বিটিএন রেজাল্টে। ফলে কি হবে, আর না হলে কি হবে, না হলে যদি আমরা দিতে চাই, না হলে একটা মেসেজ দেখাবে, তাহলে এখানে আমরা দিতে পারি। তো আমরা চাচ্ছি না, এখানে দেখাবে না, এখানে দেখাবে, মানে কাজ হবে, কোনো সেট না করলে কোনো কিছু দেখাবে না। তাহলে আমরা এখানে ডাইরেক্ট প্রোগ্রাম লিখব। এই প্রোগ্রামটা করতে 3টা ভেরিয়েবল লাগবে, তো যে কোনো ভেরিয়েবলের নাম দেব। আন্ডারস্কোর দিলাম, যেহেতু ভেরিয়েবল ঘোষণা করার সময় আমি বলেছিলাম যে আন্ডারস্কোর ইউজ করলে এটা একটা ভেরিয়েবল, আন্ডারস্কোর ইউজ করলে বুঝতে পারবে যে কেউ যে এটা একটা ভেরিয়েবল। তাহলে যেহেতু এই ভেরিয়েবলের আগে, ভেরিয়েবল ঘোষণা করার আগে কি দিতে হয়, মানে $, আমি $, দিলাম, $, দিলাম হচ্ছে FIRST ফার্স্ট নাম্বার, এর একটা ভেরিয়েবল। তারপরে ইকুয়াল, কোথা থেকে আসবে, পোস্ট, এটা একটা ভেরিয়েবলের মাধ্যমে। দেখেন এই ভেরিয়েবল লেখার স্টাইল আমার ভেরিয়েবল লেখার স্টাইল এক না, তার মানে এটা ভেরিয়েবল, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল বলা হয়, এই ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। তাহলে আমরা বললাম যে এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেই মানটা এখানে আসবে। এই গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো মান আছে, কার মান আছে, এটার মান আছে, এই টেক্সট বক্সের মান আছে, এই টেক্সট বক্সের মান আছে, এই টেক্সট বক্সের মান আছে। তো স্পেসিফিক কোন জিনিসের নাম মানটা আমরা নিব সেটাও ডিফাইন করতে হবে। তাহলে ভেরিয়েবলের নামটা লিখলাম পোস্ট, তারপরে এটা বলার জন্য এইখানে বলবো কোন বক্সের মানটা আমরা নিব, তো আমরা এটার মান নেব, এই জন্য এখানে বললাম। তারপর আরেকটা ভেরিয়েবল ঘোষণা করি, সেকেন্ড নাম্বার ইকুয়াল, এটারও ওই পোস্ট ভেরিয়েবল থেকে মান নেব, পোস্ট ভেরিয়েবলের কোন ভ্যালু থেকে মান নেব সেটা বললাম যে S নাম্বার, প্রত্যেকটা লাইন শেষে সেমিকোলন দিতে হবে। এখন আরেকটা ভেরিয়েবল নেব রেজাল্ট নামে, রেজাল্ট, এটার মধ্যে কি থাকবে, ওই যে ওই দুইটা ভেরিয়েবল যোগ করব, FIRST ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। ওকে, ক্লিয়ার। এখন আমরা রেজাল্ট দেখব। এতটুকু তো বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা কোথায় দেখব? হ্যাঁ, এলস একটা দেন।
বুঝি নাই স্যার আমরা যে এর আগে এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট কিংবা ইয়ে লিখছি স্যার, হুম সেক্ষেত্রে পিএইচপির জন্য কি আমাদের আলাদা কোনো ফাইল করলে স্ট্যান্ডার্ড হবে নাকি এইভাবে স্ট্যান্ডার্ড? অবশ্যই এর জন্য এক্সট্রা ফাইল থাকবে, ওই ফাইলটা এখানে ইনক্লুড করে দিতে পারবো আমরা। ইন্টারনাল এটাও ইউজ করতে পারবো, এটার ইন্টারনাল। সেটার কি কোনো নাম থাকবে? হ্যাঁ অবশ্যই, ওই যে জাভা স্ক্রিপ্টের আমরা মাই জাভা স্ক্রিপ্ট লিখে তৈরি করতাম, এখানে আমরা একটা ফাইলের নাম দেব মাই পিএসপি ফাইল বা মাই পিএসপি দিয়ে এখানে ইনক্লুড করে দিতে হবে। এর একটু ইনক্লুড করার সিস্টেমটা ভিন্ন, আমি এই জন্য এখন দেখাচ্ছি না, পরে দেখাবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এখন ফার্স্ট নাম্বারের ভ্যালুটা এখানে দেখাবো, সেকেন্ড নাম্বারের ভ্যালুটা আবার এখানে দেখাবো, এবং রেজাল্টের ভ্যালুটা এখানে দেখাবো। তাহলে প্রত্যেকটাতেই সেম জিনিসই দেখাবো। তাহলে লিখলাম ভ্যালু লিখলাম, লেখার পরে আমরা যেহেতু পিএসপি কোড করব সেহেতু পিএসপি শুরু করতে হবে, শুরু করলাম এবং কি করলাম, শেষ করে দিলাম। এর ভিতরে আমরা বলবো যে এই বাটনে যতক্ষণ পর্যন্ত ক্লিক করবে না ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। তাহলে লিখি ইফ, তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় ইজ সেট, তারপরে ভারের জায়গায় কি লিখতে হবে, আন্ডারস্কোর পোস্ট, তারপরে কোনটা কোন জায়গায়, যেমন সরি এখানে তো আমরা হ্যাঁ পোস্ট কাতে হবে বিটিএন রেজাল্ট, এখানে যতক্ষণে ক্লিক হবে না ততক্ষণে কাজ হবে না, লিখলাম। তারপরে দুইটা ব্র্যাকেট দিতে হয়, দিলাম। দেওয়ার পরে এখানে ইকো করব। কি ইকো করব? এইখানে ইকো করব হচ্ছে এই ফার্স্ট নাম্বারটা, তাহলে ইকো লিখি ইকো লেখার পরে ব্র্যাকেটের মধ্যে আমরা এটা বসে দেব, কারণ আমরা এই মানটা চলে যেতে দিব না, মানটা ওইখানে যেন থাকে, এই জন্য এই কাজটা করতেছি। এই কাজটা ছাড়াও কিন্তু প্রোগ্রাম হয়ে গেছে। এখানে ইকো লিখি ইকো, এখানে বলবো হলো সেকেন্ড নাম্বার, এখানে বলবো রেজাল্ট। এখন রিলোড কোথায়, এখানে আমরা ইকোর পরে এই লাইনটা শেষ করার পরে আমরা সেমিকোলন দেই নাই, অবশ্যই এটা দিতে হবে। যেমন এই লাইনটা শেষ করে আমরা সেমিকোলন দিছি, প্রত্যেকটা লাইন শেষ করে সেমিকোলন দিছি। এখানেও ইকো একটা স্টেটমেন্ট মানে লাইন, এই লাইনটা শেষ করে সেমিকোলন দিতে হয়। এখন মান দেন 45 দেখাচ্ছে না, ইকো রেজাল্ট। স্যার এটা রিটার্ন আপনার রেজাল্টটাকে রিটার্ন দেওয়া যাবে না, ওখানে রিটার্ন দিতে করে যায়। না রিটার্ন দিব না, তো আমরা এটা ভিডিও দিয়ে করতেছি না, ওইটা ডিফারেন্স জিনিস। ও আচ্ছা এগুলোও দেখায় নাই তাই না, বিষয় এটাও, এগুলো দেখায় নাই। আচ্ছা ইজ সেট আন্ডারস্কোর পোস্ট বিটিএন হাইপেন রেজাল্ট। স্যার মনে হয় যে সিঙ্গেল কোটেশন হবে এর মধ্যে নাকি? না না, আচ্ছা আরেকবার দেখি, এটা নিয়ে রেজাল্ট বানান ভুল আছে, ডিপেন্ড রেজাল্ট বানান ভুল আছে। আচ্ছা মানটা যোগ হচ্ছে কিনা এখানে ইকো করে একটু দেখি, ইকো স্যার রেজাল্ট বানানটা মানে ভুল হইছে স্যার। স্যার এই যে এখানে রেজাল্ট বানানগুলো ভুল হইছে, মানে বিটিএন এরপর আদি হবে স্যার। একটু দেখি মানে কি, তাহলে বুঝতে পারবো। এই তো দেখাচ্ছে, তার মানে রেজাল্ট আছে। ওকে, এইখানে মেবি বানান ভুল হয়েছিল এই জন্য।
স্যার ওখানে আর ই হবে স্যার। হ্যাঁ, এই যে এখানে ভুল। ঠিক, ওকে, এখন দেখেন আসবে। এই যে আসছে, ওটা বাদ দিয়ে দিন। ওকে, বলেন এখন বুঝতে পারছেন না আবার দেখাবো? জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি। ক্লিয়ার স্যার। সবার স্টুডেন্ট হারাইছে নাকি? সবাই বুঝতে পারছেন? স্যার ক্লিয়ার স্যার। জি স্যার। জি স্যার। রাশেদুল ইসলাম হৃদয়, জি স্যার। আসিফ ভাই, জাহিদুল ভাই, শাহানুর জি ভাই, স্যার, বুঝতে পারছি স্যার। জুয়া ভাই, সবাই তো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার স্যার। স্যার করার সময় স্যার আরো কোশ্চেন বের হয়তো স্যার, আগে করবো তারপর বোঝা যাবে স্যার। আর এখানে যখন ইফ দিলেন তখন এলস চেক করার কি দরকার ছিল না? না, দরকার নাই, এলস দিতে হবে এমনটা না। এটাই কন্ট্রোল স্টেটমেন্ট, এটাকেই বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। যে এই স্টেটমেন্টগুলো কাজ করবে কখন? কন্ট্রোল করতেছে, যে এই এর মাধ্যমে কন্ট্রোল হচ্ছে এই স্টেটমেন্টগুলো, তাই এটাকে বলা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট আছে দুই প্রকার, কি কি? ব্রাঞ্চিং আর লুপিং। ব্রাঞ্চিং এর মধ্যে আছে এলস, আছে ইফ, তারপরে আছে এলস, ইফ, এলস, তারপরে ইফ এলস, তারপরে আছে সুইচ। ইফ এলসটা কি স্যার? ওই যে ইফের পরে ইফ আমরা ব্যবহার করছি, এরপরে আবার এলস, ইফ দিয়ে আরেকটা ইফের কন্ডিশন পরে দিতে else, পারে ঠিক না? আছে। ওই যে 11টা ইফের সাবজেক্টের পরে মধ্যে দেখছি ইফ এরকম করে ইউজ করি না, এই যে এর মার্ক যদি এত হয়, রেজাল্টের মান যদি 100 কিংবা ইলস না তো স্যার, 90। ইফ ইলসটা। ইফ ইলস মানে এই যে এটা ইফ দিলাম, ইফ দেওয়ার পরে কেউ যদি আবার এলস ব্যবহার করে, এটাকে ইফ ইলস বলা হয়। যে এই কাজটা হলে কি হবে আর না হলে কি হবে, এটাকেই বলা হচ্ছে ইফ ইলস। সেটা তো স্যার জানি, আপনি স্যার এক লাইনে লিখছেন তো সেজন্য স্যার একটু কনফিউশন হয়ে গেছে। ও না না, এটা এইরকম ভাবে, ঠিক আছে, এটা মূলত জি স্যার। এইভাবে হবে। এবার বোঝা গেল স্যার। তাই আচ্ছা, তারপর সুইচ আছে, তারপরে আছে ব্রাঞ্চিং এর মধ্যে, লুপিং এর মধ্যে হচ্ছে আছে হচ্ছে ফর, ফর ইচ, ফর ইচ আছে স্যার, ফর ইচ। তারপরে হচ্ছে, আচ্ছা স্পেলিংটা মেবি ভুল হয়েছে, হোয়াইল, হোয়াইল, আচ্ছা হোয়াইল হোয়াইল। আছে, ডু হোয়াইল। ডু হোয়াইল আছে, তারপরে কন্টিনিউ আছে, তারপরে জাম্প, জাম্প আছে, তারপরে হচ্ছে গো টু আছে, ঠিক আছে। এই কয়টা স্টেটমেন্ট যদি আপনার জানা থাকে ক্লিয়ার, এমন কোনো পৃথিবীতে প্রবলেম নাই যে প্রবলেমটা সলভ করার জন্য আপনি সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করতে পারবেন না। অনেক সময় স্যার ইনফাইনাইট লুপে পড়ে যায়, এক্ষেত্রে কি কোনো ওই তো ইনফিনিটি মানে এই যে ফরের ভিতরে যদি আপনি এরকম ইউজ করেন ইনফিনিটি। না না, বলছি স্যার ইনফাইনাইট লুপে পড়ে গেলাম আমি, কন্ট্রোলটা আমার ভুল হলো স্ট্রাকচার করতে। হ্যাঁ। ইনফাইনাইট লুপে পড়ে গেছি আমি অলরেডি, হ্যাঁ, কিন্তু এখানে কি কম্পিউটারে কোনো সমস্যা হবে কিনা? না সমস্যা হবে কেন, কেটে দিবেন। এটা আমি কেটে দেবো। ওকে স্যার, সেটাই শোনার জন্য। আচ্ছা যাই হোক, এত কিছু এখন বোঝার দরকার নাই, আপাতত যতটুকু বুঝাচ্ছি এতটুকুই বুঝেন, নেক্সট টাইমে ধীরে ধীরে বুঝবেন সব কিছু। এতটুকু যদি বোঝেন, আমি আজকে প্রোগ্রাম আরও করব না আগে এইটা করে আগে হ্যাবিট করে নেন, কারণ এইটুকু খুব ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার কনসেপ্ট এটা থাকলে আমি নেক্সট টাইম আপনাদেরকে বোঝাতে খুব সহজ হবে, যে কোনো কাজ আমরা করতে পারবো। আমি তাহলে যারা 10টা নতুন থাকবে সমস্যা, হ্যাঁ আরো কিছু করার, আরো দেখাটা দেখান স্যার, যদি আচ্ছা। সময় পান। আর যদি না না পান না, তো আমার দেখাতে সময় পারবেন। আছে, সমস্যা না, আমি দেখাতে পারবো। যেমন আমি যদি রেজাল্টের জিনিসটা তৈরি করতে চাই, রেজাল্ট যদি দেখাতে চাই বা রেজাল্টের প্রোগ্রামটা যদি তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে এটা দেখাবো? না স্যার, হচ্ছে একটা প্রবলেম হচ্ছে স্যার, আমরা যারা হচ্ছে আগে থেকে পিএইচপি করছি তাদের কাছে একটু সহজ মনে হচ্ছে, হ্যাঁ কিন্তু সহজ তারা মনে যারা নিউ, হচ্ছে,
তাদের কাছে কিন্তু স্যার এগুলা মোটামুটি তখন একবার অন্ধকার, তখন একটু প্রবলেম হতে পারে স্যার। নতুনদের কাছে খালি অন্ধকার। খালি খালি প্রবলেম না, অনেক প্রবলেম। জি প্র্যাকটিস স্যার, তো তো জীবনও বাকিদের করা কাছে হয় না। স্যার, বাকিদের কাছে শোনা উচিত স্যার, কিছু করতে পারবে কিনা। যদি আয়ুব ভাই একাই বলে তাহলে স্যার আমাদের না প্রবলেম। স্যার, এটা এটুকুই থাক স্যার। এটাই প্র্যাকটিস করে হ্যাবিট করে তারপরে আমি কথা এটাই শুরু দিলাম করে। যতদিন পর্যন্ত পিএসপি দিয়ে কোনো কমপ্লিট প্রজেক্ট করাই নাই ততদিন পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। থ্যাঙ্কস স্যার, ইনশাআল্লাহ ধন্যবাদ। স্যার। আমি একটা প্রজেক্ট করাবো, প্রজেক্ট করে দেখাবোই। তো ওকে স্যার, আপনারা উই আর আমাকে এক্সপেক্টেড। ইনফর্ম করবেন যে অ্যাকচুয়ালি আমি কতটুকু শেখাবো। কারণ আমি চাইলেই, আমি যদি আর 1 ঘন্টার লেকচার দেই আপনারা 5 দিনও শেষ করতে পারবেন না। সিরিয়াস। অ্যাকচুয়ালি ইউ আর গুড অ্যাডভাইসার স্যার, থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি ইউ আর গুড লেকচারার। থ্যাংক ইউ। ওকে, Welcome, তাহলে sir. আপনারা এই প্র্যাকটিসটা করেন। আর অবশ্যই আপনারা হচ্ছে ওই কি বলে ওয়ার্ডপ্রেস দিয়ে যে কাজগুলো দিছি, এলিমেন্টর প্রো, আর আমি একটা আজকে আপনাদের আপলোড করে দিছি থিম, পিএইচডি দিয়ে দিছি না, এই পিএইচডিটা করার ট্রাই করান, কাজের উপর থাকবেন। আজকে যে পিএইচডিটা দিলাম আপনারা সবাই কাজ করবেন এই পিএইচডিটা। মনে করেন এটাই ফাইনাল পরীক্ষা। স্যার আপলোড দিছেন? হ্যাঁ, আপলোড দিয়ে দিছি। Okay, এইটাই sir. আপনাদের ফাইনাল এক্সাম। এটা কমপ্লিট করে দিলে আমি আপনাদেরকে মার্ক দিয়ে দেবো। বুঝতে পারছেন? মনে করেন এটা এক্সামের, জি স্যার। ওকে, কোশ্চেন আউট করে দিলাম, ল্যান্ড, এটাই করেন। হ্যাঁ, এটাই বায়ারেরটা, এটাই আপনাদের এক্সাম। সময় নিয়ে সবগুলো করবেন, ঠিক আছে? স্যার এটা কি গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দিছি, দেখেন পিএইচডি বায়ার নামে দেওয়া আছে, বায়ার পিএইচডি। হ্যাঁ, বায়ার, বায়ার পিএইচডি। আচ্ছা এই পিএইচডিটা সবাই করবেন উইথ বুটস্ট্র্যাপ অ্যান্ড এলিমেন্টর। আচ্ছা, বুটস্ট্র্যাপ দিয়ে করবেন, কে থিম ইউজ করবেন না শুধু এলিমেন্টর ইউজ করবেন, না এলিমেন্টর প্রো ইউজ করবেন, না আরও যেগুলো আছে সেগুলো ইউজ করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাকে কাজটা জমা দিতে হবে। এনিহাউ এই কাজটা কমপ্লিট করে আমাকে দেখাবেন, ওকে? স্যার কয়টা পেজ? একটা পেজ না 2-3টে পেজ থাকবে? 8টা পেজ আছে, 8টা। 9 তারিখের মধ্যে। ওরে বাবা, ওরে বাবা কয়েন না, খুব সিম্পল কাজ ভাই। ওইটা যদি আমি ট্রাই করি, আমি 3 ঘন্টার মধ্যে করতে পারবো। আপনারা 6 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48, 72 হয়ে যাবে। আমাকে সারাদিন দেখবেন। ভুল হবে। হ্যাঁ, আমাকে 24 ঘন্টা করলেও ভুল হতেই থাকবে, মানে দেখা যাচ্ছে যে সিএসএস প্রপার্টি কোথায় কি যাচ্ছে না যাচ্ছে ভুল হয়ে যায়। সিএসএস তো এখানে কাজ Hello? নাই, আপনার এলিমেন্টর দিয়ে স্যার আমাদের গ্রুপে কি স্যার দিয়েছেন? আমি তো দেখতেছি না স্যার ক্লাসরুমে। রিলোড দেন, ক্লাসরুম দিয়ে দিছি তো 4 নাম্বার। আচ্ছা, আমি আবার রিলোড দিয়ে দেখি গেছে কিনা। দেখতেছি না তো স্যার, একটু হ্যালো যদি স্যার, আমি হচ্ছে স্যার, স্যার আমি হচ্ছে তখন শুনতে পাইনি কথা স্যার। কি বলেন স্যার, ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে না স্যার? হ্যাঁ, HTML ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন, দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে। দেখেন জাহিদুল ভাই, আজকের ডেটে 10টা 4 মিনিটে দেওয়া আছে বায়ার নামে। ও আচ্ছা এটা স্যার বুঝতে পারছি। CSC ওয়েব ডিজাইন সিএসএস রান। হ্যাঁ, তারপরে জি, দেওয়া ওকে আছে স্যার। কাউন্টার, এটা পরে করেন। এই কাজটা কমপ্লিট করবেন। আর পিএসপি যতটুকু শেখালাম জি স্যার। এতটুকু প্র্যাকটিস করার ট্রাই করবেন। প্র্যাকটিস না করলে আমার পরের লেকচারটা বুঝতে পারবেন না। ওকে স্যার। আর আমরা তো জানি সাধারণত স্যার পিএইচডি এইচটিএমএল কনভার্ট করা হয়, আপনি আবার বলেছেন যে ওয়ার্ডপ্রেস তা এলিমেন্টর, বুঝতে পেরেছি না। বুঝতে পারেন নাই? ওইখানে যে একটা ওয়েবসাইট দেওয়া আছে সেটা পিএইচডি আকারে, ঠিক আছে? জি জি জি। তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করব বা কি তৈরি করব, সেটার যদি লুকিং না থাকে তাহলে আমাদের তো তৈরি করতে কষ্ট হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। এই আমি লুকিংটা কি এইচটিএমএল সেটা? করি স্যার। হ্যাঁ, লুকিংটা আমি দিয়ে দিছি পিএইচডি আকারে। সেইটা দেখে দেখে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন বা ওয়ার্ডপ্রেস ও একটা ওয়েবসাইট তৈরি করবেন, সিমিলার। ও আচ্ছা স্যার, তাহলে আমার এখানে কোডিং করার দরকার নাই তো, না, আমি কোডিং প্লাগইন দিয়ে করার কাজ প্রয়োজন করব। নেই। ওকে স্যার, বুঝতে পারলাম। ওকে, সবাই ট্রাই করবেন। আর পিএসপি যাদের শেখার খুব আগ্রহ, অবশ্যই পিএসপিগুলো প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও ভালো কিছু শিখব, ঠিক আছে? ডেটাবেস নিয়ে কাজ করব। আমরা একটা ফর্ম তৈরি করব, রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে লগ ইন ফর্ম, তারপরে হচ্ছে কন্ট্রোল প্যানেল,
এগুলো খুব মজার কাজ যদি একটু বোঝেন। আর বুঝতে হলে অবশ্যই আমার এই ক্লাসগুলো প্র্যাকটিস করতেই হবে। যদি প্র্যাকটিস না করেন ওইগুলো দেখেও মজা পাবেন না, ক্লাসটাই বিরক্তিকর মনে হবে। ক্রুড অপারেশন ওটাও একটু ভালো স্যার হুম। প্রোগ্রাম। তাহলে আমি কি এইখানে স্টপ করে দেব? জি স্যার।